ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেজে স্যারের নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান, আর অল্প কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আলোচনায় ফিরছি। বেগম খালেদা জিয়া আজকেও বললেন, গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত। ঠিকই বলেছেন যে গণতন্ত্রের যাত্রা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে যাকে ফ্যাসিবাদ বলে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করলাম বা যাদের পতন হলো সরকারের, সেই সরকারের সময় 14, 18, 24-এ কোনো নির্বাচন হয়নি। ভালো নির্বাচন তো প্রশ্নই আসে না, কোনোই নির্বাচন হয়নি। তা এখন মানুষের যে ভোটাধিকার এবং মানুষ যে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য কাউকে পছন্দ করবে, সেই পছন্দের অধিকারটা থেকে মানুষ বঞ্চিত ছিল গত 10 বছর। তা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদের তো প্রধানতম একদম 1 নম্বর দায়িত্ব হলো যে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে যাদেরকে পছন্দ করবে মানুষজন, যারা দায়িত্ব নেওয়ার পরিমাণ আপনার সমর্থন পাবেন, সেই তাদেরকে দায়িত্ব দেওয়া। তো এই দায়িত্ব দেওয়ার ব্যাপারে এবং এই নির্বাচনের ব্যাপারে গড়িমসি অথবা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি না হওয়া, আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানে না পৌঁছা যদি যায়, সেক্ষেত্রে বলতেই পারেন যে গণতন্ত্রের যাত্রায়, শুভযাত্রায় পদে পদে বাধা হচ্ছে। তো এই বাধাগুলো কি, এগুলো চিহ্নিত করতে হবে এবং এই বাধাগুলো দূর করার জন্য অবশ্যই কথাবার্তা বলতে হবে এবং একটা নেগোসিয়েশন করতে হবে এবং একটা রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছতে হবে। আবু আলম শহীদ খান, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন, দলমত নির্বিশেষে সবাই যখন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে আমরা পেলাম, তখন থেকেই উনি বারবার একটা কথা আমরা বলতে শুনেছি যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কি একটা রোডম্যাপ হিসাবে ধরা যায় না? না, এটা একটা ভেগ কথা। এটা যদি রোডম্যাপ হিসেবেই ধরতেন তাহলে তো আর আমাদের এই আলোচনা করতে হতো না। আমরা তো রাজনীতিবিদ না বা রাজনৈতিক দল করি না। সুতরাং যাদের জন্যই এটা বলছেন, নির্বাচন করবেটাকে, নির্বাচন করবে রাজনৈতিক দলেরা, বিভিন্ন রাজনৈতিক দল, দেশে 60টার বেশি রাজনৈতিক দল আছে, সবাই হয়তো নির্বাচন করবেন এবং জনগণের দায়িত্ব হলো তাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট প্রয়োগ করবেন। তারা যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন, নির্বিঘ্নে দিবেন, ভয়ভীতিহীন পরিবেশে দিবেন। কোনো রাতের বেলা ভোট হবে না, দিনের বেলা ভোটের বাক্স ভর্তি করার জন্য কোনো ফেরেশতারা থাকবে না এবং ভোট কেন্দ্রে ভোট গণনা করা হবে এবং ভোট কেন্দ্রে গণনার পরে ওইখানেই ফলাফল জানিয়ে দেওয়া হবে সকলের সামনে। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার জন্য যদি আপনি যেভাবে বলছেন যে উনি একটা তারিখ দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন অথবা জুনের মধ্যে নির্বাচন, সেটাকে যদি তারা রোডম্যাপ হিসেবে নিতেন বা তারা কনভিন্স হতেন, তাহলে তো আর এই আলোচনা এবং এই যে কথাগুলো আলোচনা আসছে বা বেগম জিয়া যা বললেন, তারেক জিয়া যা বললেন, তারেক রহমান, তো এই কথাগুলো তাহলে আলোচনা আসতো না এবং এটা নিয়ে তো আলোচনা হচ্ছে এবং অনেক পার্টি এটা নিয়ে কথা বলছে। এমনকি জামাতেও তো বলে যে ইয়ার আগে, রমজানের আগে অর্থাৎ জানুয়ারির মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার। তো তারাও তো জুনের যে শিডিউল সেটাতে তাদেরও ঐক্যমত তো নেই। কেউ কেউ আছেন, থাকতে পারে কেউ কেউ, তাদের আমরা জানি তাদের মধ্যে এনসিপি আছেন, কয়েকটি ছোট ছোট দল আছে, ইসলামী দল কয়েকজন থাকতে পারেন কয়েকটি, তাদের জনসমর্থন খুবই কম এবং ওই দলের তো এনসিপির তো এখনও রেজিস্ট্রেশনই হয়নি, তাদের মার্কাই নেই, সুতরাং তাদের তো প্রস্তুতিই নেই আপনি নির্বাচন করার জন্য। সুতরাং তারা ওই দিকে নজর দিলে ভালো, যে নির্বাচনের তারিখ নিয়ে দর কষাকষি না করে ওই তাদের দল গঠনের দিকে নজর দেওয়া ভালো। তো সেই অর্থে আপনি কোনো রোডম্যাপ নাই এবং এটার আরও ভেগ এই জন্য যে কিছু কিছু সংস্কার হলে ডিসেম্বর, অল্প কিছু, আবার একটু বেশি সংস্কার হলে জুনের মধ্যে। তো আপনি অল্প কিছু সংস্কার, আপনি তো অনেক দিন ধরেই দায়িত্বে আছেন, সাংবাদিকতা করছেন, আপনি কি অল্প কিছু সংস্কার সম্পর্কে আমাকে 2-1টা বলতে পারবেন? আমি নিশ্চিত আপনি পারবেন না, কারণ আমিও পারবো না। আমাকে প্রশ্ন করলে আমিও পারবো না, কেউ পারবেন না। ইভেন ডক্টর ইউনূস নিজেও জানেন না এখন পর্যন্ত যে অল্প কিছু সংস্কার বলতে উনি কী বুঝাচ্ছেন। তো এই ব্যাপারে তো কোনো নিশ্চিত কিছু নাই। সুতরাং এগুলো নিশ্চিত করলে আমরা বলতে শুনি যে, ধরেন বিএনপি থেকে বলতে শুনি যে বেসিক কিছু
সংস্কার করে আপনি নির্বাচনটা দেন। আপনার কাছে কি মনে হয় আবু আলম শহীদ খানের এই বেসিক সংস্কারটা কি, মৌলিক কিছু সংস্কার, এই মৌলিক সংস্কার কি কি হতে পারে? এই মৌলিক সংস্কারের ব্যাপারে তো তারা আলোচনা করেছেন এবং কেউ কেউ কিছু কিছু বিষয়ে রাজি হয়েছেন, কেউ কেউ রাজি হন নেই। তো মৌলিক সংস্কার আমার কাছে তো মনে হয় যে আপনি যদি ভালো নির্বাচন করতে চান তার জন্য খুব বেশি সংস্কার করার দরকার নেই, আপনি যদি ভালো নির্বাচন করতে চান। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতেই থাকবে, এটা অনাদিকাল ধরে চলবে। সুতরাং অনেক সংস্কার প্রস্তাব আসবে, অনেক সংস্কার হবে, অনেক সংস্কার হবে না। কিন্তু নির্বাচন যদি করতে চাই আমরা, সেখানে বিচার, নির্বাচন, সংস্কার, তো নির্বাচন করতে চাইলে নির্বাচনী ব্যবস্থার মধ্যে বড় কিছু সংস্কারের দরকার নেই, প্রয়োজন নেই আসলে, আমরা জানি এটা। এবং এটার প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে যে যখনই দলীয় সরকার থাকে তখনই ভালো নির্বাচন হয় না। এক কথায় মানে অনেক আলোচনা করা যায়, দীর্ঘ আলোচনা, ঘন্টার পর ঘন্টা আমরা এটা নিয়ে ডিসকোর্স করতে পারি, আলোচনা করতে পারি। বাট বাংলাদেশে এটা প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন হয় না। এবং নির্বাচনের ফলাফল দলীয় সরকার নিজের পক্ষে নেওয়ার জন্য যত রকম ছলচাতুরি করা দরকার, বল প্রয়োগ করা দরকার, চুরি করা দরকার, ফলাফল সব কিছু করে, মিডিয়া কু অনেক কিছু করে। তো এখন আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার সদিচ্ছা হলেই ভালো নির্বাচন করতে পারবে। দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় বা আপনার সামরিক সরকারের অধীনে ভালো নির্বাচন হয়, এটার প্রমাণ কিন্তু 1970 সাল, যে সামরিক সরকার ছিল কিন্তু ভালো নির্বাচন হয়েছে। কেন ওই ইয়াহিয়া খান সাহেব কোনো দল করতেন না, সেই জন্য সব দলকে উনি সমান সুযোগ সুবিধা দিয়েছিলেন এবং ভালো নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন কিন্তু আমরা মেনে নিয়েছি, ওই নির্বাচন নিয়ে খুব বেশি আমাদের কোনো অভিযোগ ছিল না। সুতরাং একটি সরকার, তার নাম যাই হোক, সেটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলীয় সরকার কিংবা সামরিক সরকার, সরকারের সদিচ্ছা হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের সদিচ্ছা থাকলেই ভালো নির্বাচন করা সম্ভব। 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরের, 5ই আগস্টের আগের সমস্যাটা কি, যে তা একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বলা হচ্ছে এবং এটা সত্য যে তারা দলীয়করণ করেছে, তারা পুলিশকে লাঠিয়ালের মতো ব্যবহার করেছে, তারা জুডিশিয়ারিকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করেছে। এগুলো হলো বড় বড় অভিযোগ এবং এই অভিযোগগুলোর ভিত্তিতে আপনি কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন, রদবদল হচ্ছে, কারো চাকরি যাচ্ছে, কেউ কেউ জেলখানায় আছেন, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি ওই যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোকে, যে পুলিশ, সিভিল সার্ভিস এবং জুডিশিয়ারিকে নেতৃত্ব দিয়ে আপনি ভালো নির্বাচন করতেই পারেন, একটা সরকার পারে। এটা জাস্টিস শাহাবুদ্দিন করেছে না? তো তার 8 বছর, তার আগের 8 বছর কী ছিল? স্বৈরাচারী শাসন ছিল না? 82 সালে এরশাদ সাহেব ক্ষমতা দখল করে তো 8 বছর ছিল। 82 সালে এরশাদ ক্ষমতা নেওয়ার পরে তিনি কি পুলিশে লোক নিয়োগ করেন নাই? উনি কি জুডিশিয়ারিতে লোক নিয়োগ করেন নাই? এটা কি নিয়োগ ছাড়াই সব কিছু চলছিল? উনি কি সিভিল সার্ভিসে লোক নিয়োগ করেন নাই? উনার সময়, জেনারেল এরশাদের সময় সবচেয়ে বেশি ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে বাংলাদেশের ইতিহাসে, 650 জন। 82-তে, 84-এ 450 জন, 85-এ 550 জন। যে সার্ভিসের স্ট্রেংথ ছিল 1000-এর কম, সেই সার্ভিসের 1650 জন লোক উনি 3-4 বছরে নিয়োগ করে ফেলেছেন এবং তারাই ইলেকশনের ডিউটি করেছে, সকলকে বদলাতে হয়নি। সেই পুলিশ ছিল, কয়েকজন সচিব পর্যায়ে রদবদল, কয়েকজন ডিসিএসপি পর্যায়ে রদবদল করা হয়েছিল এবং জাস্টিস শাহাবুদ্দিন একটা ভালো নির্বাচন করেছেন। এবং সকলকে তাড়িয়ে দিতে হয়নি এবং সকলকে তাড়ানো যাবে না, সকল সরকারি কর্মচারীকে আপনি বাদ দিতে পারবেন না। সুতরাং যারা আছেন, যাদের নামে কোনো অভিযোগ নেই, যারা কোনো অন্যায় করেন নেই, যারা দুর্নীতি করেন নেই, যারা দলবাজি করেন নেই, যারা অন্যায় আদেশ প্রতিপালন করেছেন। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি ফিরে এসে এই বিষয়ে আবার আলোচনা করবো। প্রিয় দর্শক, জেজেসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেজেসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং দি ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম.এ. আজিজ। ফিরছি আলোচনায়। এম.এ. আজিজ, আমরা বিরতির আগে আবু আলম শহীদ খানের সাথে কথা বলছিলাম। বেগম খালেদা জিয়ার আজকের যে মন্তব্য, গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত, এবং তারেক রহমান মন্তব্য করেছেন নির্বাচনের রোডম্যাপ না আসায় অনিশ্চয়তায় দেশ। একদম ঠিক। বেগম জিয়া মুখ খুলেছে, এখন নির্বাচন দিতে হবে, না হলে আন্দোলন হবে। এবং প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে লিখেছে যে কোনো একটি দল, নাম বলে নাই, কোনো একটি দল পতিত দলের সাথে এবং বিদেশের সাপোর্টে তারা চক্রান্ত করছে। এগুলো দিয়ে লাভ নেই। ফেসিস্ট সরকারও এরকম জঙ্গি দেখাইছে, এই এন্টি স্বাধীনতা বিরোধী নানান কিছুকে অত্যাচার করছে, কোনো লাভ নেই। আগে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আগে বিদেশি শক্তি বিদেশ থেকে তাড়ানো।
বিদেশি শক্তির বাইরে এই ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো বিদেশি, আমি বলি আন্তর্জাতিক সরকার, কারণ এখানে 17 জন আছে বিদেশি নাগরিক এবং প্রবাসী। হ্যাঁ, তো এরা তো দেশের ক্রাইসিস দেখলে আবার প্লেনে উঠে পড়বে। তো এরা এই সরকার আগে এই সরকার আপনি দেখেন, এছাড়া যা করতেছে রাজনৈতিক দল প্রথম থেকে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করছে কয়েকটা দল বসে। তো কিন্তু এর ক্রেডিবিলিটি কি বলেন? এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে সংবিধান সংস্কার করার জন্য, এই নামে আপনার নানান রকম আপনার ডিলেডালা করতেছে। আপনার সংবিধান সংস্কার, সংবিধান সমুন্নত রাখার জন্য আপনি ওত নিয়েছেন, সেই সংবিধান সংস্কার তো আপনার ম্যান্ডেটই নাই। তো সবগুলো দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে করলেও তো একটা কথা ছিল, তাও তো নাই। হ্যাঁ, এখন আপনার ডাইরেক্ট টার্গেট নাম করে একটি দল মানে কি বিএনপি। বিএনপি সংবিধানে বলেছেন, জাপানের সংবিধানে বলেছেন শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। ওইটাই সে বিএনপিকে মিন করেছে, আরো দলও চাইছে তো, চায় না? সিপিপি সাহেব বলছে না যে এর আগে অক্টোবরেও নির্বাচন সম্ভব, সিপিপি বলছে না, উনি তো মিথ্যে কথা বলছে। উনি বলছিল না সংস্কার, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে সংস্কার যতটুকু এক ঐক্যমত সব দল হয় অতটুকু নিয়েই নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। ওয়েবসাইটে দিয়ে দেব কে কোনটা হাঁ করছে না করছে, জনগণ দেখবে। তো আপনি নির্বাচন নিয়ে এই সংস্কারের নামে নির্বাচন ডিলে করতেছেন কেন? আপনি তো দেশ চালাতে পারছেন না। বিশ্বব্যাংক ফোরকাস্ট করছে 3.3 জিডিপি হবে। আপনি উন্নত দেশে যাচ্ছেন, আপনার জিএসপি সুবিধা বাদ, আপনার ইন্টারেস্ট রেট হাই হবে। ইএন ভিত্তিক লোন নিছেন $7.5 বিলিয়ন, এটা হয়েছে এখন $12 বিলিয়ন। IMF এর চাপে ডলার মার্কেটে ছেড়ে দিচ্ছেন, বিজনেস নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই। দেশ তো 26 সালে তো দেশ তো দুর্ভিক্ষ হবে। আপনি দুর্ভিক্ষ ঠেকানোর জন্যে আরাকানে করিডোর দিতে চান, আপনার দেশে তো দুর্ভিক্ষ হচ্ছে, আপনি কি করছেন? একটা ধরেন এই পর্যন্ত শেষমেশ এই 2 দিন আগে একটা মাত্র চার্জশিট দিতে পারছে, 10 মাস হয়ে যাচ্ছে, 10 মাস একটা বিচার করতে পারে নাই, একটা বিচার করতে পারে নাই। তো এইভাবে তো দেশ অচল হয়ে যেতে পারে না, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। এই জুজুর ভয় দেখানো বলছে যে ওইটাও বলছে যে উনি ভেরিফাইড বলছে এটা, এবং যেটা বললো না একটি দল চায় না, এটাও ওয়েবসাইটে দেখ কোনো সমস্যা নেই, সমস্যা নেই। শেখ হাসিনা তো শেখ হাসিনার একদম অনুগত ছিল, লেকদুপ দর্জির মতো অনুগত ছিল, তাও তো জোর করে না। আমরা গণতন্ত্র চাই, হ্যাঁ গণতন্ত্র চাই, আমরা দেশে আগে গণতন্ত্রের রাস্তা ওপেন করতে চাই, তারপরে বুঝবো। এই সরকার দেশ চালাতে পারছে না, এই দেশ বিকল করে মেরুদণ্ডহীন করে ফেলতেছে। এবং 26 সালে দুর্ভিক্ষ 3.3 মানে কি জিডিপি, মানে কি? আর সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে এই সরকার, যে আপনার ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত ছেলে অটোমেশনের যুগে, যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে, আজকে 6-7টা ব্যাচ একদম নষ্ট করে ফেলতেছে, জেনারেশন গ্যাপ করে দিচ্ছে, বলে উদ্যোক্তা হও। উনি ব্যবসা করেন, সব ছাত্র ব্যবসা করো। একবার বলছে, শব্দ উচ্চারণ করে একবার বলছে যে আপনারা বাবারে পড়াশোনাও করো, দেশের ব্যাপারেও থাকো। হ্যাঁ না, দেশ পড়াশোনা লাগবে না, সব ব্যবসা করতে হবে। ছোট ছোট ছেলেদেরকে আপনার প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে। হ্যাঁ, এখন সব আগে দরবেশ ছিল, এখন দেখা যায় ছাত্র দরবেশও বাড়াইতেছে। তো এই জেনারেশন তো নষ্ট করে ফেলছে। 52 সাল থেকে আপনি দেখেন এই 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল। কোনো ছাত্র সরকারের শেয়ার নেয় নাই, কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই। এই ছাত্র অর্থাৎ ছাত্রদের সম্পর্কে আমরা যে স্বাধীনতা যুদ্ধের থেকে সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল এবং তারাই ডিটারমিনেন্ট ফ্যাক্টর ছিল। এখন সেই ছাত্র জেনারেশন, তরুণ জেনারেশন নষ্ট করে দিল এই দেশটা। আর তরুণ জেনারেশনকে বিশ্বাস করবে না, আস্থাও রাখবে না। এই দেখেন না, আগে ছাত্র জনতা মিলে রাস্তা ভরে বেরিয়েছে না, হাজার হাজার লাখ লাখ লোক, এখন তারা কেমোথেরাপি খায় গেছে, কেমোথেরাপি ছোট্ট হয়ে গেছে। ওই যে পয়লা বৈশাখের দিন স্টেজ দিয়ে খাড়ায় রয়েছে, যতগুলো স্টেজে আছে ক্যামেরাম্যান সহ অতগুলো আছে। এই যে দেখেন, ওই যে মব জাস্টিসের মতো করলো না, ওই যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করার সময়, এখানে হাসনাত আবদুল্লাহ সাথে রাখিয়া সব আপনার জামাত জমাত সব ঢুকে পড়ছে, ঢুকে পড়ে জাতীয় সঙ্গীত পড়তে দেয় না, পতাকা উড়াতে দেয় না, 71 মানি না। এগুলি কি? দেশটা তো ওই বিপদে যাইতে দেওয়া যাবে না। অবশ্যই খালেদা যে কথা বলছে, আমি মনে করি উনি এখনও 100% সুস্থ হয় নাই। আমার বিশ্বাস
এখন ডক্টর ইউনূসকে সময় দিতে হবে, আর না হলে ওনাকে প্লেনে চলে বিদায় নিতে হবে। উনি কিন্তু আন্তর্জাতিক লোক, উনিও নিজেও বিদেশি নাগরিক, সুতরাং উনি দেশে থাকবে না, আমরা আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ডিসেম্বরেই কেন নির্বাচন হইতে হবে? ডিসেম্বরের আমি একটু বলি, মানে যেটা আপনি সিপিবির কথা বলছিলেন যে অক্টোবরে সিপিবি যায় বা তার আগে, মানে ডিসেম্বরেই কেন বিএনপি সেই জায়গাটাই স্টিক কেন করছে, মানে ডিসেম্বরেই হইতে হবে? না, 1 নম্বর কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, আমি ওইটা খণ্ডন করার বলছি সিপিবি। আর ডিসেম্বর কেন বলছে? ডিসেম্বর প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে বলেছিল, প্রথমে আমাদের প্রেস সেকশন থেকে, ওনার প্রেস সেকশন আবের সে কুই বড় না, প্রেস সেকশন থেকে জুন জুড়ে দিছে, যে ডিসেম্বর থেকে জুন, বুঝতে পারছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ডিসেম্বর প্রথম করছিল, ওর পরের থেকে বিএনপি সহ কিছু কিছু দল ডিসেম্বরের কথা বলে। আপনার ডিসেম্বরের পরে নাই, জানুয়ারিতে যান, ফেব্রুয়ারিতে যান, এরপরে বাংলাদেশের ওয়েদার অ্যালাউ করবে, পারমিট করবে, রোজা আসবে, এই তো যে ওয়েদারের মধ্যে এখন আছি, সম্ভব। আপনারা অবশ্যই তো আসতে পারি না, আপনি কিভাবে নির্বাচন করবেন বলেন? জামাত কেন স্পেসিফিক হতে পারতেছে না? জামাত ইলেকশনের ব্যাপারে কেন স্পেসিফিক হতে পারতেছে না? জামাত জীবনে সবসময় সরকারি দল থাকছে, সেই 47 সাল থেকে। উনি এখনো সরকারি দলে আছে, সমস্যা কি? সমস্যা তো নাই, সরকারি দলে। এখন কোথায় গেছে জানেন? বিদেশে গেছেন, আর্মি চিফও গেছেন, ওই যে আমাদের কি জাতীয় কমিশনের উপদেষ্টা বানাইছে না একটা, গোপন কমিশনের উপদেষ্টা, উনিও গেছেন। ওনারা নিশ্চয়ই করিডোরে আলোচনা করতে গেছে, নইলে এ গেল কে বিদেশে গেছে তো, জামাতের আমিরও গেছে, আমার কাছে জানিয়ে রাখেন। এক জায়গায় গেল কেন এগুলা? করিডোরের ব্যাপারে পটানোর জন্য, বুঝতে পারছেন? পটানোর জন্য। আমরা একটা আবু আলম শহীদ খানের কাছে যাই। আবু আলম শহীদ খান, আমরা শুনছিলাম এম এ আজিজের কথা, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই, কিন্তু এম এ আজিজ যে কথাটা বললেন যে একটা জেনারেশন আসলে পড়াশোনার বাইরে চলে যাচ্ছেন, এম এ আজিজের কথা অনুযায়ী একটা জেনারেশন না, 8টা ব্যাচ, 8টা জেনারেশন। ঠিক আছে, এম এ আজিজ 8টা ব্যাচ পড়াশোনার বাইরে চলে যাচ্ছে, যেটার ইম্প্যাক্ট হয়তো ইন ফিউচারে বাংলাদেশের উপরে পড়তেই পারে। এম এ আজিজের কথা যদি আমরা ধরি, আপনি কি একমত এই বিষয়ে? একদম পুরোপুরি একমত না হলেও সিংহভাগ একমত। কারণ হচ্ছে যে আমরা ছাত্রদেরকে এখন আমরা ক্লাসে দেখছি না, আমরা ছাত্রদেরকে এখন যেভাবে উনি বললেন যে ছাত্রদেরকে আমরা নানান কর্মকাণ্ডে দেখি, এবং যে ছাত্রদের সহকারী উপদেষ্টা বানানো, অমুক তমুক হ্যানত্যান, তাদেরকে এইভাবে ইনভলভ করে দেওয়া, এবং নানান মব সৃষ্টিতেও ছাত্ররা যুক্ত হয়ে যাচ্ছেন। কারণ এটা একটা মজার জিনিস, তাদের কাছে এটা এখন খেলা, তাদের কাছে পড়াশুনো করা, পরীক্ষা দেওয়া, সেটা মনে হয় একটা ভীতিকর অবস্থা হয়ে গেছে, যেটা প্রমাণোক্ত আছে যে আমরা আন্দোলনে ছিলাম, এই জন্য আমরা পরীক্ষা দেবো না। কি পরীক্ষা দিবেন না? এইচএসসি পরীক্ষা অর্ধেকটা হচ্ছে, মানে কয়েকটা হয়ে গেছিলো, আর বাকিটা দিবেন না তারা। তো এই 400-500 ছাত্র আন্দোলন করতে গেল, তো তাদের দাবি মেনে আপনি অটো পাস দিয়ে দিলেন। তো এখন ছাত্রদের কাছে তো এটা মজা যে আপনি পরীক্ষা দিবেন না, পড়াশোনা করবেন না, কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। কিন্তু এটা যে আখেরে তাদের জন্য কেয়ামত হয়ে যাবে, এটা তারা এখন বুঝতে পারছে না। এরকম মজা লাগে। আমরাও যখন ছাত্র ছিলাম, শিক্ষকরা যখন জোর করতো পড়াশোনার জন্য, বাবা যখন জোর করতো, মা যখন জোর করতো, তখন আমাদেরও খারাপ লাগতো যে খেলতে যাই, খেলতে ভালো লাগে। তো ওনারা একটা খেলার মধ্যে আছে ছাত্ররা এখন। এই খেলার মধ্যে থাকার জন্য আপনি দেখবেন যে কোনো লেভেলেই, এসএসসি লেভেল, এইচএসসি লেভেলে, উনি যে লেভেলের কথা বলছেন, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনাটা নাই। আপনি তো এখন ছাত্রদের ওই যে আগে একটা ট্রেন্ড হয়ে গেছিলো না, সেই ট্রেন্ডটা ভালো ছিল না, বাট ট্রেন্ড ছিল যে লাইব্রেরিতে যে লাইন ধরে বিসিএস গাইড পড়তো, সেটাও কিন্তু একটা পড়া। তার মানে তারা একটা চাকরি করার জন্যও পড়াশোনা করতো, আবার নিজের পড়াশোনাটা করতো। সেই জায়গা থেকে ছাত্ররা বেরিয়ে গেছে। সুতরাং এটা একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, এবং এটা আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের পরেই এই ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, এবং তাদেরকে উৎসাহী করা উচিত ছিল, উদ্দীপ্ত করা উচিত ছিল যে তাও তোমরা সব ক্লাসে ফিরে যাও। আমাদের দেশে তো এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় কিছু ঘটেছে। তো 71-এর যুদ্ধ হয়েছে না, তারপরে কি ছাত্ররা ক্লাস ছেড়ে দিয়ে সবাই কি এই 71-এর মুক্তিযুদ্ধের পরে এইসব করে বেড়াচ্ছে নাকি? কেউ তো বলে নেই। এমনকি বড় বড় ছাত্র নেতারা যারা একদম টপ লেভেল লিডার, তারাও কেউ যায় মন্ত্রিত্বের ভাগ নেই, যেটা আজিজ সাহেব একটু আগে বললেন, তারা কেউ মন্ত্রী হয়নি। তো এবং বাকিরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, কলেজ স্টুডেন্ট ছিল, সবাই পড়াশোনার জন্য চলে গেছে। বাকিরা অন্যান্য কাজে, যারা যে কাজে ছিলেন সেই কাজে চলে গেছে। অস্ত্র জমা দিয়েছে, তাদের সকলের কাছে অস্ত্র ছিল। 2 লক্ষ মানুষের কাছে অস্ত্র ছিল, 2 লক্ষ মুক্তিযোদ্ধা, আরও বেশি মানুষের কাছে অস্ত্র ছিল। তো এই অস্ত্রগুলো জমা দিয়ে তারা নিজ নিজ কাজে গেছে, এবং তারা সরকার
কে সহায়তা করার চেষ্টা করছে অথবা তাদের নিজের কাজে ব্যপ্ত থেকেছে, যেটা এবার ঘটেনি। যেটা বলা হলো যে ইউনূস সাহেব প্রথমে বললেন যে তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, তো এটা তো একটা মজা হয়ে গেল। এটা ইউনূস সাহেব ঠিক বলছেন কিনা এটা একটা ইতিহাসে একদিন বিচার হবে, ইতিহাস নিশ্চয়ই বিচার করবে যে এটা ঠিক ছিল কিনা। কারণ ইউনূস সাহেব যখন শপথ নেন সেই শপথ অনুষ্ঠানে এই ছাত্র যারা ছিলেন সমন্বয়ক ছাড়াও অনেক রাজনৈতিক দল ছিল, এবং এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা হয়েছে, 6, 7, 8 তারিখও আলোচনা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে শপথ গ্রহণের একটা টাইম ছিল, সেই টাইমটা বারবার পেছানো হয়েছে। সেটা আলোচনা এবং রেফারেন্স সব মিলিয়ে এই ঘটনাটা ঘটছে। তার মানে এটা একটা সরকার গঠন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, শুধুমাত্র একটি দল যারা ফ্যাসিবাদী শাসনের জন্য দায়ী, যাদেরকে দায়ী করা হয় তারা বাদে বাকি সবাই মিলে এই সরকারটা গঠন করেছেন। সেখানে উনি হঠাৎ করে বলে ফেললেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। তো ছাত্ররা এই সুবিধা পেয়ে গেল, তারা এখন ভাবে যে তারা সব নিয়োগকর্তা। তারপরে কি হলো, আপনি সচিবালয়ের ঘটনার পরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, কোনো টিচার যাকেই পছন্দ না তাকেই আপনি অপমান করলেন, তাদের বিতাড়িত করলেন। আর প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে। আমরা তো সমস্ত আইন কানুন সব ভঙ্গ করে দিইনি, বাতিল করে দেয়নি। সব জায়গাতে এরকম মব হবে না, আমরা একটা পুরো মবের মূল্যক চালু করে দিলাম, এবং সরকার এই মবের মূল্যকটা বন্ধ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি। শুধু মুখে বলে আর মব সহ্য করা হবে না, মানে এতদিন সহ্য করছেন এখন সহ্য করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, সহ্য করবেন না, কিন্তু তারপরে বন্ধ করতে পেরেছেন? বন্ধ করতে পারেন নাই। যারা মব করে তাদেরকে পুলিশ ধরলে আবার কোনো রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, তারা যে আবার তাদেরকে ছাড়িয়ে আবু আলম শহীদ, আপনাকে একটা প্রশ্ন করি আমি। ধরলাম প্রধান উপদেষ্টা উনি বললেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা, কিন্তু বাংলাদেশে এখন যে প্রধান রাজনৈতিক দল বিএনপি বা তারপরে যদি ধরি জামাত, আপনি কি শুনতে পেয়েছেন এর মধ্যে, বা এমএজাজ আপনার কাছেও একই প্রশ্নটা থাকবেন যে বিএনপি থেকে বা জামাত থেকে এদেরকে একটু বলা যে তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা পড়াশোনা করে নিজেদেরকে বাংলাদেশের জন্য এক একটি ইনস্টিটিউশন তৈরি করো, শুনতে পেয়েছেন কি? না, আমি রাজনৈতিক দলের কাছ থেকে এটা আমি বিএনপির কাছে এই স্টেটমেন্ট শুনতে পাইনি। বাট বিএনপি তো এটা তারা করতেই পারে, যে কোনো সময় তারা এই কাজটা করতে পারে, কিন্তু মূল কাজটা তো সরকারকে বলতে হবে। আমাদের মূল কাজটা হচ্ছে যে সরকার যে শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছে এবং শিক্ষকদের যে ভিসি বানাচ্ছে, নিয়োগ করছে, প্রিন্সিপাল বানাচ্ছে, মূল কাজটা আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি গেছেন, মূল কাজটা তো তাদেরকে করতে হবে। সুতরাং এই কাজটা সরকারের কাজ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সরকার করতেছে না, আপনি কি করছেন, এটা বলা যায়, বাট এটার জন্য তাদেরকে দায়ী করা যাবে না। তাদেরকে অবশ্যই তাদের ছাত্র সংগঠনও করবেন, ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দিবেন বা যারা এই কর্মী হবেন তাদেরকে অবশ্যই তারা লেখাপড়া করতেও বলবেন। আমাদের একটা বিরতি সময় আছে, আমরা বিরতি ফিরে এই বিষয়ে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, জেজেসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেজেসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, আমরা বিরতির আগে আপনার সাথে যখন কথা বলছিলাম আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে জামাত কেন স্পেসিফিক ডেট চাচ্ছে না ইলেকশনের জন্য, আপনি সেটার একটি উত্তর দিয়েছেন। আরও একটি কথা বলতে চাই, আজকে যুবদল সভাপতি এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক একটি কথা বলেছেন, সেটা হচ্ছে জামাত শিবির মোনাফেকির রাজনীতিতে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ধরেন মোনাফেকি আমি হয়তো শব্দটা ব্যবহার না করলাম, আমি একটা উদাহরণ দিই। জামাতের আমির এবং নায়েবে আমির লন্ডনে গেছিল, সেখানে তা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে দেখা করছে। ফিরে এসে ওনারা উত্তর দিলেন যে আমরা জাস্ট অসুস্থ মানুষ দেখতে গেছি, সুস্থ কী অবস্থা। আসলে ভিতরে পলিটিক্সের আলোচনা হয়েছে। ওনারা এসে বলছিল যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে দ্রুত। এরপরেই ঠিক একদিন পরে ঘুরে বলল যে মৌলিক সংস্কার করে নির্বাচন। তারপরেই এসে বলতেছে আনুপাতিক নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে। অর্থাৎ এনসিপি যে ভাষায় কথা বলে এই ভাষায় চলে গেল। কি বলবেন আপনি বাংলা ভাষায়, কি বলবেন? কথা দিয়ে যে কথা রক্ষা করে না তাকে তো এই কথা বলতেই পারে, আমি সেই ভাষা উচ্চারণ করে এই কথা বলতেই পারে। তো এই জন্যই বলছি তারা তো আপনার বিশ্বাসী রোল প্লে করছে না, সুতরাং বিশ্বাসটা আপনার করবে কী করে? আপনি দেখেন, এই যে ধরেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি, তারা তো প্রথমে এসে ইসলামিক ব্যাংক সহ প্রতিষ্ঠান নিয়ে ফেলছে, আইনের ধার ধারছে। ওখানে যে কোনো প্রসেসে অন্ত শেয়ার হোল্ডার আছে, শিবিরের লোক পাঠায় দিয়ে সব দখল করে নিছে। আর
বিএনপির লোকজনও অনেকের ভিতরে অভিযোগ 1,500 এক্সপেল করছে, বহিষ্কারও করছে। তো আমার কথা কেউ কি পিছিয়ে আছে? আমার থানা সাথিয়া, সেখানে জামাতের লোক ছাতাবাজি করে, বিএনপির লোকও করে, সমানে সমান। আমি কয় যে আমরা ভদ্র, আমরা আল্লাহওয়ালা, আমারে ভোট দিলে ব্যস্ত পাবেন, হ্যাঁ, আর আরে ভোট দিলে দোজক পাবেন। এটা কোনো কথা? আরে আল্লাহ তো ব্যস্ত, দোজক তো আল্লাহ নির্ধারণ করবে, হ্যাঁ, বিচার করবে আল্লাহ। যদি মুসলমান তো বিশ্বাস করেন, তো সে এটা তো কুফুর। তো এই জন্যই বলছি যে আপনার জামাত যেসব রোল প্লে করছে, ধরেন আপনি যদি বলি, প্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে জামাত, আমাদের প্রেস ক্লাবে প্রথম ক্ষমতা এনেছে আমাদের জামাতের সমর্থকরা ভোট দিয়ে। যত অপকর্ম দেখেন, প্রত্যেকটা চেঞ্জে জামাতের ভূমিকা আছে। হ্যাঁ, এই জন্যই বলছি যে জামাত কোন সময় কোনটা খেলতে গিয়ে আমি বলি যে তাদের যে ভোট, মিটিং ডাকলে যতগুলো সমর্থক ততগুলো ভোট। এই জন্য বলি খেলবে ভালো, গোল করতে পারবে না। হ্যাঁ, আপনি দেখেন, ওই আগে তো একবার ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করছিল না, একটা সিট পাইছিল, আর একবার 3টা সিট পাইছে, আর বিএনপির সাথে থেকে কত 18টা পাইছে। হ্যাঁ, এবারে নেই, আর একটু খেলা ওপেন পলিটিক্স করতে পারতেছে, একটু নেই, খেলা ভালো করলো, 3টে জায়গা নেই 5টা, নেই 10টা। হ্যাঁ, এর বেশি না, এনসিপির নিচে না পায়। 10টার বেশি বাড়াবেন না আপনি? 10টা বেশি পাওয়া মুশকিল আছে, এটা বেশি হয়ে গেছে। ডাবল ফিগার খেলবে ভালো, অনেক ভোটার, ফিক্সড ভোটার তো আছে, সেই জন্য তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই। এই জন্যই চায় 10টা হলেও তো 300টার ভিতরে কতটি হয়, অনেকগুলো হয়ে যায় না। তো এই প্রফেশনাল চাচ্ছে, ওই ইন্টারেস্টে চাচ্ছে। প্রফেশনাল ভোট অনেক দেশে আছে, আমি মানলাম, কিন্তু তারা পরে আবিষ্কার করলো কেন? এটা প্রথম করলো না। তারা তো সংস্কার কমিশনে যে আলোচনা করছিল তখনই দিত, তখনই বলতো। এখন কেন বলে? আপনার বলে যে খালি এক দল নির্বাচন চায়, বিএনপি পাগল হয়ে গেছে নির্বাচনে। আরে ভাই, জামাত তো 300 সিটে নমিনেশন দিয়ে ফেলাইছে, সেটা কয় না কে বলেন? 300 সিটে নমিনেশনই দিয়ে ফেলছে জামাত। আমরা আবু আলম শহীদ খানের কাছে শুনতে চাই। আবু আলম শহীদ খান, আমরা শুনছিলাম এম এ আজিজের কথা, আপনার কাছেও একই প্রশ্ন। ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেছেন ছাত্র শিবির গুপ্ত রাজনীতি ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্য আসার আহ্বান। প্রকাশ্য রাজনীতি তো আছে এখন, এতদিন গুপ্ত ছিল কারণ তাদের উপর অনেক চাপ ছিল, আরো গুপ্ত প্রকাশ্যে তো আছেই। এখন ছাত্রী সংস্থা নামে একটা সংগঠন আছে ওদের, তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সাহেবের একটা ছবি দেখলাম, 5 জন গেছেন, তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামও আসছে। তো ধীরে ধীরে তারা প্রকাশ্য রাজনীতি আসলে ভালো। তবে জামাতের তো অপ্রকাশ্য একটা রাজনীতি আছেই, এবং আমাদের স্বাধীনতার পর থেকে এটা আছে, বিকজ জামাত নানান সময় নানান চাপে ছিল। তো এখন ধরেন যে জামাত প্রকাশ্য রাজনীতি আসলে সুবিধা, কারণ তাহলে বোঝা যাবে যে জামাত কোথায় আছে। যেমন আমাদের ছাত্র সমন্বয়কদের কেউ কেউ আবার ছাত্র লীগের ছাতার তলে ছিলেন না, ওনারা নিজেরই স্বীকারও করছেন। এবং তখন ওই যে বলা হয় তাহলে হেলমেট বাহিনীতে ছিলেন কিনা, বা এখন বলা হয় যে শিবিরের লোকেরা আবার জামাতে, তারা যে ছাত্রলীগের সাথে ছিল তখন ছাত্রলীগের যে অপকর্ম সেগুলো শিবিরের ছাত্ররা করছে কিনা। তো সুতরাং প্রকাশ্যে আসলে ওই ধরনের অভিযোগ এবং বা যদি আমরা দেখি যে হ্যাঁ তারা করছেন, তখন এটা বুঝতে সুবিধা হবে। এটা হওয়া উচিত। কেন একটা বিশ্ববিদ্যালয়ে আপনি রাজনীতি করতে দেবেন না শুধু গোপনে মসজিদে, নামাজের জায়গায়, লাইব্রেরিতে বসে বসে একটি দল বা কোনো ছোট ছোট রাজনৈতিক ছাত্র সংগঠন তারা রাজনীতি করবে, আর আপনি বড় সংগঠনকে বিশ্ববিদ্যালয়ে বলবেন যে না বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত থাকতে হবে। এটা হবে না। আপনি রাজনীতি করলে, ছাত্র রাজনীতি যদি থাকে, যদি সরকার অন্য কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই, দেশে ছাত্র রাজনীতি থাকতে হবে। কারণ লিডারশিপ তৈরির একটা ব্যাপার আছে। দেশের ডাকসু, ইয়কসু, চাকসু, কলেজ, সংসদ, এগুলোতে নির্বাচন হতে হবে, এবং এটা একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া হতে হবে, এবং সেখানে ওপেন রাজনীতিটাই থাকতে হবে। এই গুপ্ত রাজনীতি থাকার কোনো কারণ নেই। গণতন্ত্রে গুপ্ত রাজনীতির জায়গা নাই। গুপ্ত রাজনীতি মানে সহিংসতা রাজনীতি। হওয়ার পরে শফিকুর রহমান একটা কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কি যে এই বিচারে তাদের নেতাদের ফাঁসি হয়েছিল, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যেটা আমরা দেখে এসেছি। উনি একটি কথা বলেছেন, সেটা হচ্ছে জেনোসাইড অফ জাস্টিস। জেনোসাইড অফ জাস্টিস অর্থটা কি হলো? উনি এখন এটা বাংলা অর্থ করতে গেলে তো খুব মুশকিল হবে। জেনোসাইড মানে তো গণহত্যা, এখন বিচারের কি গণহত্যা এরকম টাইপের, এটা পলিটিক্যাল রিটোরিক।
এখন একটা বিচার প্রক্রিয়া ছিল, বিচার প্রক্রিয়া আপনি সন্তুষ্ট নাও হতে পারেন, আপনি এটা নিয়ে কথা বলতে পারেন। এখনও তো একটা বিচারের ব্যাপারে মানুষ সন্তুষ্ট, কেউ কেউ সন্তুষ্ট, কেউ কেউ অসন্তুষ্ট। আপনি যদি এই যে আমাদের বিচার বিভাগ নিয়ে যখন কথা হয়, যদিও তাদের সম্পর্কে আমরা কথা বলতে চাই না, কেন তাদের কাছে একটা অস্ত্র আছে যে আপনি কিছু কথা বললে আপনাকে আইন অবমাননার, বিচার বিভাগের অবমাননার দায়ে আপনাকে কোর্টে নিয়ে যেতে পারে। কিন্তু আপনি দেখেন যে বিচারকরা একটা বিচার করলেন, অনেক দিন আলাপ আলোচনা করে, অনেক দিন শুনে, তদন্ত করে, তদন্ত রিপোর্ট শুনে, অন্য কিছু করে করলেন, তারপর হঠাৎ করে একদম পূর্ণ খালাস। তা এই যে কয়েকটা ক্ষেত্রে দেখা গেল যে বিচারের এখন মনে করতে হবে যে আমরা মনে হয় ওই ঘটনাগুলো দেখি নেই, একটা স্বপ্নে দেখেছিলাম, দুঃস্বপ্ন। ধরেন 10 ট্রাক অস্ত্র, দুঃস্বপ্ন, ওটা ঘটেই নেই, এটা ডিলিট হয়ে গেছে। ধরেন গ্রেনেড হামলা, ঘটেই নেই, ডিলিট হয়ে গেছে। আজহার সাহেবের যে প্রক্রিয়া বিচারটা হয়েছিল, সেই প্রক্রিয়া যে আপনি, এবং যত দ্রুত তাকে মুক্তি দেওয়া হয়েছে, কোর্টের আদেশ এত দ্রুত যে জেলখানায় যায়, এবং সকালে বিকালে আদেশ বা দুপুরে আদেশ, আর সকাল 9টার মধ্যে মুক্তি দিয়ে একেবারে শাহবাগে এসে জমায়েত বক্তৃতা। তো এটা খুব ত্বরিত হয়েছে, খুব ভালো। তো এটা প্রত্যাশা করতে হবে, জনগণকে এই প্রত্যাশা করতে হবে যে বিচার বিভাগ যেন এরকম আদেশ যখন দিবে, তখন প্রত্যেকটা আদেশ যেন সকাল 9টার মধ্যে ডেলিভার হয়ে যায়। কোনো কোনো আদেশ, আপনি একদম নির্দিষ্টভাবে বলি, কোনো কোনো আদেশ থানায়, জেলায় বা যেখানে যাওয়ার কথা অর্ধস্থন আদালতে পৌঁছতে মাসের পর মাস সময় লাগে, কিন্তু এই আদেশটা পৌঁছতে কিন্তু কোনো সময় লাগেনি, কুইক। ধন্যবাদ আবু আলম শহীদ খান, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, এই ছিল জেএসএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।